সত্যের প্রতীক চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত, হে ভগবান, এই ছেলেটা আবার কোথায় গেল? ওর সাথে আবার খারাপ কিছু না হয়। যদি এরকম কিছু হয় তাহলে আচার্য আমাকে মেরেই ফেলবেন। না, কি করছো চাণক্য? আচার্য, প্রণাম আচার্য। আয়ুষ্মান ভব। আরে থাক থাক, তুমি তো জানোই আমি এসব একেবারেই পছন্দ করি না। নিজের গুরুকে উপযুক্ত সম্মান কোনো নিয়মের ব্যাপার নয় আচার্য। বসুন। বসো। আপনি এখানে আমাকে ডাকলে পারতেন। বলুন কি আদেশ? চাণক্য, যে উদ্দেশ্যে তুমি পাটলিপুত্র গিয়েছিলে সেটা জানার জন্য আমার মন উৎসুক হয়ে রয়েছে। এই জন্য আমি ভাবলাম একবার গিয়ে দেখি যে কি নতুন বিস্ফোরণের আয়োজন করছো তুমি। আমি তো শাসন, অনুশাসন আর শাস্তির উচিত ব্যাখ্যার বিষয়ে লিখছিলাম আচার্যদেব। আপনি কোন বিস্ফোরণের কথা বলছেন? মগধ নরেশকে হুমকি দিয়েছিলে তুমি। হুমকি নয় আচার্য, প্রতিজ্ঞা। তক্ষশিলার এই শিক্ষক যেখানেই যাবে না তো নিজের গুরুকুলের গৌরবের সঙ্গ ছাড়বে আর না নিজের আত্মসম্মান। আপনার থেকেই তো শিখেছি এই পরম্পরা। আর যদি আমার অনুমান সত্য হয় তাহলে তুমি ওই বালককে রাজা করার জন্য শিক্ষিত করছো। রাজা নয়, সম্রাট বানাতে চাই। আজ ভারতের সেই সম্রাটকে প্রয়োজন যে একটা কেন্দ্রে একটা শক্ত বাঁধনের দ্বারা বাঁধতে পারবে সব জনপদকে। একটা শক্তিশালী কেন্দ্র, সুরক্ষিত সীমান্ত, পূর্ব থেকে পশ্চিম অবধি আর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তারিত অখণ্ড ভারত। আচার্য, আচার্য বাইরে চন্দ্রগুপ্তকে খুঁজে পাচ্ছি না। আচার্য, আমি সারা গুরুকুল খুঁজে দেখেছি কিন্তু চন্দ্রগুপ্তের কোনো খোঁজ পাইনি। ও আবার গুরুকুলের বাইরে কোথাও। বাইরে? বাইরে কি করে যেতে পারে ও? গুরুকুলের কঠোর নিয়ম রয়েছে যে সূর্যাস্তের পরে কোনো বালক যে কোনো পরিস্থিতি হোক বাইরে যেতে পারবে না, কারণ বাইরের ভয়ানক জঙ্গলে হিংস্র পশুরা রয়েছে। চন্দ্রগুপ্ত, আমি কি জানতে পারি যে গুরুকুলের নিয়ম ভেঙে রাত্রে জঙ্গলে যাওয়ার দুঃসাহস করলে কি করে অম্বিক? আমরা আমরা ও বাঁচাও বাঁচাও বলছিল বলে আমরা সাহায্য করতে গেছিলাম ওকে। আমি কি জানতে পারি যে তোমার আচার্যের অনুমতি ছাড়া গুরুকুলের বাইরে কেন গিয়েছিলে তুমি? দেখুন, ও আসলে ভয় পেয়ে আছে। জানি না সঠিক উত্তর দিতে পারবে কিনা। এই বেচারা তো জঙ্গলি পশুদের ধরার ফাঁদে ফেঁসে গিয়েছিল।
হিংস্র পশুরা ওর ওপর আক্রমণ করত, আর তখনই আমি ওর গলা শুনতে পাই। সৌভাগ্যবশত আমার শব্দভেদী বাণ চালানোর নিপুণতার জন্য ও প্রাণে বেঁচে গেছে। তাহলে তো গুরুকুল আপনার বিনম্রতার জন্য কৃতজ্ঞ বীর, কিন্তু নিয়ম তো ভঙ্গ হয়েছে, সেই জন্য অম্ভিক তোমায় আর তোমার সাথীদের কাল দুপুরের ভোজন দেওয়া হবে না। যেতে পারো তোমরা। আর চাণক্য, যেহেতু চন্দ্রগুপ্ত এখনো পর্যন্ত গুরুকুলের ছাত্র নয়, সেই জন্য এর দণ্ড নির্ধারণ করার অধিকার শুধুমাত্র তোমার। ঠিকই বলেছে কেউ, মাটিকে যতই তুমি মাথায় তুলে নাও না কেন, আসলে সেটা ধুলোই থাকবে। ঠিক আছে আচার্য, আমি বাইরে গিয়ে ভুল করেছি, কিন্তু আচার্য ওই অম্বিকার ওর কাল বন্ধুরা... সকালের প্রথম প্রহরে তুমি আমার সঙ্গে নির্মাণ স্থলে দেখা করবে, সেখানেই তোমাকে শাস্তি দেওয়া হবে। যেতে দিন ওকে আচার্য, ও শিশু। কিন্তু আপনার পরিচয়? আর এত রাত্রে আপনি ওই জঙ্গলে কি করছিলেন? আসলে আমি কৈকেয়ীর সৈনিক। এই দেখুন আমার ধনুক, এটা আমার তলোয়ার, এটা আমার রাজ চিহ্ন। কৈকেয়ীতে আমাকে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী বলে মানা হতো। রক্ত ঝরাতে ঝরাতে মন উঠে গেছিল, তাই ভাবলাম জীবনে কিছু একটা সার্থক কাজ করি। এই জন্য গুরুকুলের ছাত্রদের ধনুর্বিদ্যা শেখানোর উদ্দেশ্যে চলে এলাম। কিন্তু এখানে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যায়, আর এই শিশুটাকে বিপদের মধ্যে রয়েছে দেখলাম, তাই ওর প্রাণ বাঁচালাম। উদ্দেশ্যটা আপনার খুবই মহান বীর, সেই জন্য আমি তক্ষশিলা গুরুকুলের প্রধান আচার্য আপনাকে স্বাগত জানাই। আর এত রাত্রে কোন রকম নিয়ম পালনের কষ্ট আপনাকে না দিয়ে এটাই উচিত হবে যে আপনার বিশ্রামের ব্যবস্থা করি। কতক্ষণ মুখ গোমরা করে বসে থাকবে চন্দ্রগুপ্ত? ছাত্র জীবনে এরকম ঘটনা ঘটেই থাকে, কিন্তু হ্যাঁ, আচার্যর ওপর এরকম অভিমান করে থেকো না। ওনার চরিত্রটাই তো এরকম, ওনাকে ওপর থেকে অনেক কঠোর মনে হয়। কঠোর অনুশাসনী হলো ওনার পরিচয়, কিন্তু তুমি জানো মন থেকে উনি ওনার সব শিষ্যদেরই খুব ভালোবাসেন। আচার্য আমাকে ভালোবাসেন না আমি জানি, হ্যাঁ, কিন্তু আপনাকে বাসে হয়তো, কারণ আপনি ওনার সব কথাতে হ্যাঁতে হ্যাঁ বলেন। উনি যদি বলেন দিন তাহলে দিন গুরুদেব, উনি যদি বলেন রাত তাহলে রাত গুরুদেব। আরে এসব তুমি কি কথা বলছো? চন্দ্রগুপ্ত, তুমি শান্ত হও। শান্ত হব? যখন আপনার সাথে এরকম হবে না তখন আমি আপনাকে এটাই বলবো, শান্ত হন। কিন্তু তুমিও তো অপরাধ করেছিলে, কেনই বা গেছিলে গুরুকুলের বাইরে বলো? হ্যাঁ তো ঠিক আছে, মানছি তো ভুল করেছি, কিন্তু অম্বিকা তার বন্ধুদের ওদের কেন বকলেন না আচার্য? ওরাই তো আমাকে রাতের বেলা গুরুকুলের বাইরে ডেকেছিল। কি? ওরা তোমাকে ডেকেছিল গুরুকুলের বাইরে? হ্যাঁ। তাহলে তো এই কথাটা বলা উচিত ছিল আচার্যকে। ছেড়ে দিন, এমনি তো এটা আমার আর অম্বিকের মধ্যেকার ব্যাপার, ওকে তো আমি একাই দেখে নেব। কিন্তু আচার্য, উনি তো এই জন্য আমাকে এখানে এনেছিলেন না? আরে কোথায় আমার অস্ত্র শস্ত্রের শিক্ষা? আরে কোথায় আমার জন্য অস্ত্র? আর কোথায় আমার তলোয়ার? ধননন্দের কাছ থেকে কিভাবে প্রতিশোধ নেব? আর মাকেও বা কিভাবে খুঁজবো? চন্দ্রগুপ্ত, প্রত্যেকটা কাজেরই একটা নির্দিষ্ট সময় থাকে। তো আমি কতদিন ধরে এই পাতা ধরবো? গুরুকুলের বাকি ছাত্ররা যখন তলোয়ার চালনা করে
তখন আমি গাছ থেকে পড়া পাতা ধরতে থাকি। দেখো, একটু ধৈর্য ধরো। হ্যাঁ, বীজ থেকে রাতারাতি গাছ তো জন্মায় না, তাই না? কিন্তু আমি কতদিন ধরে গাছে ঘুমোবো? তলোয়ার চালাতে গেলে তলোয়ার চালাতে পারি না, সবাই হাসে আমার ওপরে। আর আপনি আমাকে ধৈর্য ধরার কথা বলছেন? আরে আমি আপনার মতো হতে চাই না, আচার্য চাণক্যের হ্যাঁ গুরুদেব বলা পোষা টিয়া। কি? দেখো চন্দ্রগুপ্ত, আর একটাও ভুলভাল কথা যদি তুমি বলো না, তাহলে কি করবেন আপনি? কি করতেই বা পারেন আপনি, শুধু কথা বাড়ানো ছাড়া? কি? আচার্য চাণক্যের পোষা টিয়া। কি? তুমি আবার আমায় তোতা বললে? আচার্য চাণক্যের পোষা টিয়া। সারাদিন ওনার হাতে হ্যাঁ মেলান আপনি। আচার্য চাণক্যের পোষা টিয়া। কিচ্ছু বলবেন না আপনি। বিচিত্র ছিল চাণক্যের শিক্ষাবিধি, আর তার অনুশাসন ছিল অসম্ভব কঠোর। কিন্তু চাণক্য এমন না হলে চন্দ্রগুপ্ত কি করে ইতিহাস লিখতেন? আর যেহেতু ইতিহাস ষড়যন্ত্র ছাড়া রচনা করা যায় না, আর দেখা যাক এই ষড়যন্ত্র থেকে কে কি শিক্ষা নেয়। এই সমস্ত ষড়যন্ত্র সম্পর্কে অজ্ঞাত হয়ে চন্দ্রগুপ্ত ক্রুদ্ধ ছিল চাণক্যর উপর, কিন্তু শিক্ষার প্রয়োজন তারই ছিল। আরে কি হয়েছে? ওই আচার্য তোমাকে ঘুম থেকে ওঠানোর জন্য বলেছেন। আপনি যেন আমি স্নান করে আসছি। না, আচার্য তোমাকে এই অবস্থাতেই ওনার কাছে যেতে বলেছেন। চলুন। প্রণাম আচার্য। এবার তোমরা সবাই যেতে পারো। আজ তোমাদের ছুটি। অবকাশ? কিন্তু আচার্য, আজকের মধ্যে এই বাঁশের ভাড়ামাথা শেষ না হলে তাহলে কালকে দেয়াল সম্পূর্ণ হবে না। সেটা নিয়ে তুমি ভেবো না, তোমাদের এই বাকি কাজ অবশ্যই সম্পূর্ণ হবে, আর সেই কাজ ও করবে। চন্দ্রগুপ্ত, এই কাজের জন্য তোমার সময় শুরু হয়ে গেছে। পুরুষতত্ত্ব। আচার্য, তুমি জানো তো তোমাকে কি করতে হবে? চন্দ্রগুপ্তের ওপর কড়া নজর রাখবে। যখনই ও বাঁশের মাচাটা সম্পূর্ণ করতে যাবে, আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। আজ্ঞে আচার্য। মনে রেখো, ওই বালকের হত্যাকাণ্ডের একজনও যেন প্রত্যক্ষদর্শী না থাকে। কোনো শুনশান জায়গায় চুপচাপ তোমাকে তোমার কাজ শেষ করে ফেলতে হবে। এটাই সঠিক সময়
চন্দ্রগুপ্তকে মেরে ফেলার। বিশাঙ্ক, এটা এটা আপনি কি বলছেন আচার্য? যখনই আমাদের সামনে হঠাৎ করে একটার পর একটা কল্পনার থেকেও অদ্ভুত সমাপতন ঘটতে থাকবে, তখন বুঝবে কোথাও না কোথাও অনুচিত কিছু হচ্ছে। চন্দ্রগুপ্ত যে রাত্রে গুরুকুলের সীমানার বাইরে গেছিল, অদ্ভুতভাবে সেদিনই ও জালে ফেঁসে যায়। আর হঠাৎ করে ঠিক তখনই কৈকেয়ীর একজন সৈনিক সেখানে উপস্থিত হয়। আর অদ্ভুত ব্যাপার হলো এই যে সে গুরুকুলে পড়াতেও চায়। সে না কেবল চন্দ্রগুপ্তের চিৎকার শুনেছিল, এমনকি সে ওকে বাঁচিয়েও নেয়। একটার পর একটা এত সমাপতন। আচার্য, আমাকে কি করতে হবে বলুন? তুমি গুরুকুলের কোনো বিশ্বস্ত ছাত্রকে এখনই কৈকেয়ী পাঠিয়ে দাও। তাকে বলো সে যেন ওখানকার মহামন্ত্রী ইন্দ্রগুপ্তকে গোপনে আমার বার্তা পৌঁছে দেয়। আর যতক্ষণ সেই বার্তাবাহক কৈকেয়ী থেকে ফিরে না আসে, বিশাঙ্কের ওপর কড়া নজর রাখবে, বিশেষ করে তখন যখন ও চন্দ্রগুপ্তের আশেপাশে থাকবে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। তুমি এমন কি কঠিন অপরাধ করেছ যার জন্য তোমাকে এমন কঠোর শাস্তি দেওয়া হয়েছে? কেন সহ্য করছো তুমি এসব? আমি এসব কিছু একটা বড় উদ্দেশ্যের জন্য করছি। উদ্দেশ্য? কি উদ্দেশ্য? আমি মহারাজ ধননন্দকে মারতে চাই। কিন্তু তুমি ওকে মারবে কিভাবে? একজন বড় যোদ্ধা হয়ে। তোমার কি মনে হয় তুমি এই বাঁশের মাচা বানাতে বানাতে যোদ্ধা হয়ে যাবে? আমি তোমাকে এটা বলছি কারণ যে এটা শিক্ষা নাকি যাতনা, আজ পর্যন্ত আমাকে কেউ এরকম কিচ্ছু শেখায়নি। যদি আমি তোমার আচার্য হতাম, তোমার উদ্দেশ্য যদি আমার কাছে পরিষ্কার হতো, তাহলে আমি তোমাকে তলোয়ার চালানোটাও শেখাতাম, আর ধনুকও। আচার্য চাণক্যর সন্দেহ যে চন্দ্রগুপ্তের উপর আক্রমণ হতে পারে, সেই জন্য সারাক্ষণ ওর উপর নজর রাখতে আমাকে বলেছেন। ও, তাহলে চাণক্য সতর্ক হয়ে গেছে। তার মানে আমাকে আমার কাজটা রাত্রিবেলার মধ্যেই করে নিতে হবে। আচার্য, চন্দ্রগুপ্ত তার অর্ধেক কাজ শেষ করে ফেলেছে। তোমাকে আমি সর্বক্ষণ চন্দ্রগুপ্তের ওপর কড়া নজর রাখতে বলেছিলাম, ওকে ছেড়ে এলে কেন তুমি? কিন্তু আচার্য, আপনি তো আমাকে বলেছিলেন যে যখন চন্দ্রগুপ্ত তার অর্ধেক কাজ শেষ করে ফেলবে। এটুকু খবর দেওয়ার জন্য অন্য কাউকে পাঠাতে পারতে। তুমি ওখান থেকে চলে এলে কেন? কিন্তু আচার্য, আমি ওর সাথে। ক্ষমা করবেন আচার্য। দেখুন আচার্য, আমি আপনার কথা মতো সব কাজ সম্পূর্ণ করেছি।
আচার্য, আপনি আমার এতক্ষণের পরিশ্রমকে এক নিমেষেই নষ্ট করে দিলেন। যতক্ষণ না ভিত শক্ত হচ্ছে ইমারত তো পড়ে যাবেই। এটা আবার তৈরি করো, আর মনে রেখো সময় ততটাই আছে। কিন্তু আচার্য, আমি তো জানি না এই কাজটা কিভাবে সম্পূর্ণ করতে হবে। বুদ্ধির ব্যবহার করো। চন্দ্রগুপ্ত, আপনিই বলুন, আমি এতক্ষণ ধরে পরিশ্রম করে এটা বানালাম আর আচার্য এক নিমেষেই নষ্ট করে দিলেন। এবার আমি এটা কি করে করব? আপনি এত সহজে এইসব কিছু করে ফেললেন, কিন্তু কি করে? বলুন না, আমায় কি করে করলেন আপনি? যেদিন তুমি তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গের ব্যবহার করতে শিখে যাবে, সেদিন তুমি একজন ভালো যোদ্ধা হয়ে উঠবে। আচার্য, আপনি কি আমায় প্রশিক্ষণ দেবেন? অবশ্যই। তোমার মতন একজন ছাত্রকে প্রশিক্ষণ দেওয়া আমার কাছে সৌভাগ্যের। তাহলে আজ রাতে আমরা এখানে দেখা করি তোমার প্রশিক্ষণের জন্য। আমি আচার্যর কাছ থেকে অনুমতি নিয়ে সকালেও আসতে পারি। চাণক্য কিন্তু এর অনুমতি দেবেন না, এটা তুমিও ভালো করে জানো। কিন্তু আমি আজ এই বিষয়ের জন্যই তো শাস্তিটা পেয়েছি, আবার আজকে একই ভেবে নাও। এটা গুরুকুলের ছাত্রদের ভোজনের স্থান। কিন্তু আমাকে তো বলা হয়েছিল যে এখানে এলে ভোজন পাবো। বলেছে হয়তো, কিন্তু এই ভোজনের প্রথম অধিকার আমাদের ছাত্রদের। হ্যাঁ, যদি খাওয়ার পর কিছু বেঁচে থাকে তাহলে তুই খেয়ে নিস।
আরে তুমি তো আমার কাজ আরো সহজ করে দিলে। ঠিক আছে, মেনে নিলাম যে তুমি আমাকে মারতে পারো, কিন্তু একবার ভেবে দেখো, যদি সবার সামনে আমি তোমার গায়ে হাত তুলি না, তোমার নিজের দেশে তোমার কি সম্মান থাকবে অম্বিক? এমনিতে আমার কাছে হারানোর মতো কিছুই নেই, কিন্তু তুমি তো গান্ধারের রাজকুমার। ভেবে দেখো কি করবে তুমি। অদ্ভুত, অসাধারণ। আমাদের গুরুকুলের এটাই বিশেষত্ব যে প্রকৃত বীরকে এখানে কদর করা হয়। এখানে যে সমস্ত গুণী নিজের জ্ঞান এখানকার ছাত্রদের মধ্যে বিতরণ করতে আসে, আমরা সমস্ত প্রচলিত নিয়ম ভুলে আন্তরিকভাবে আমরা তাকে বরণ করে নিই।
গুরুকুলে আপনাকে স্বাগত জানাই কৈকেয়ীবীর। তাহলে কি ভাবলে তুমি? আমি আসবো। আমার তো রাক্ষস, আমি শুধু তক্ষশিলা গুরুকুলেই পৌঁছাইনি, আমি এখন আমার লক্ষ্যেরও খুব নিকটে পৌঁছে গেছি। আপনি তো তক্ষশিলার গুরুকুল থেকে এসেছেন, তাই না? স্বাগত জানাই আপনাকে। কেমন আছেন আচার্য চাণক্য? ভালো আছেন। আচার্য আপনার জন্যে এই বার্তাটা পাঠিয়েছেন আর্য। আমি এক্ষুনি খবর নিয়ে জানাচ্ছি। চন্দ্রগুপ্ত এত রাতে কোথায় যাচ্ছে? আচার্য ঠিকই সন্দেহ করেছেন, কিন্তু এবার আমি কি করব? ফিরে গিয়ে সবকিছু জানিয়ে দেব নাকি ওর আমি পিছু নেব? হ্যাঁ, গিয়ে একবার দেখে আসি। চন্দ্রগুপ্ত, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তাহলে তুমি চলেই এলে। শেখার লালসা তোমাকে টেনেই আনলো। এই নাও। চন্দ্রগুপ্ত, সামলাও। কি হলো, ভয় পেয়ে গেলে? না, কিন্তু আমি তো এখনো কিছু শিখলামই না, আর আপনি আমার উপর আঘাত করছেন। আমি তোমাকে শেখাতে নয়, মারতে এসেছি চন্দ্রগুপ্ত। আমি তোমাকে শেখাতে নয়, মারতে এসেছি চন্দ্রগুপ্ত।
চন্দ্রগুপ্ত! মহামন্ত্রী ইন্দ্রদত্ত বললেন যে কইকেই সেনাতে এরকম নাম আর চিহ্নধারী কোনো সেনা কখনো ছিল না। অবশ্যই ও কোনো ছদ্মবেশী। এক্ষুনি খোঁজ নাও চন্দ্রগুপ্ত কোথায়। আচার্য! আচার্য! দেখছো কি চাণক্য? ওই বাচ্চাটার প্রাণ বাঁচাও। রক্ষী, কেউ যাবে না। ক্ষমা করবেন আচার্য। চন্দ্রগুপ্ত, কোথায় লুকিয়ে আছো? আমায় ক্ষমা করুন আচার্য, আমি এবার বুঝে গেছি আপনি আমাকে দিয়ে এইসব কেন করাচ্ছেন। আজ এই অবুধ চন্দ্রগুপ্ত সমগ্র বিশ্বের সবথেকে বড় আচার্যকে
মন থেকে প্রণাম জানাচ্ছে।